আমাকে কোনোদিনও গ্রেফতার করা হয়নি, আমাকে কখনোই রিমান্ডে নেওয়া হয়নি। এটাকে আপনি অপহরণ, অ্যাবডাকশন, কিডন্যাপিং অনেকভাবে অনেক কিছু বলতে পারেন, গ্রেফতার বলতে পারেন না। আমাদের আইন উপদেষ্টাও বলেছেন যে আমাকে উঠিয়ে নিয়ে যাওয়ার প্রসেসটা 100% বেআইনি ছিল। দর্শক সকলকে স্বাগত দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ আয়োজন ফেস অফ পলিটিক্স। এবারের ফেস অফ পলিটিক্স আমাদের জন্য আরেকটু বিশেষ। এই পর্বে আমাদের সাথে উপস্থিত আছেন সদ্য রাজনীতিতে অংশগ্রহণ করা আলোচিত ব্যক্তি মেঘনা। আপনাকে স্বাগত দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ আয়োজনে। থ্যাংক ইউ। আপনাকে শুরুতে কি হিসেবে পরিচয় করাবো? একজন উপস্থাপিকা, একজন অভিনয় শিল্পী, না একজন রাজনীতিবিদ, তরুণ উদীয়মান রাজনীতিবিদ, না রাজনীতি প্রশিক্ষক হিসেবে? আমার মনে হয় যে একাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন অনুযায়ী তো আসলে রাজনৈতিক প্রশিক্ষক বা পলিটিক্যাল এডুকেটর বলাই সবচেয়ে উপযোগী। বাট আমি বিশ্বাস করি যে কোনো টাইটেলে নিজেকে সীমাবদ্ধ রাখার কোনো প্রয়োজন নেই। আমাদের জীবনটা ছোট, কিন্তু এটাকে সঠিকভাবে ব্যবহার করলে আসলে যথেষ্ট সুযোগ আছে বিভিন্ন ক্ষেত্রে কাজ করার। তো আপাতত আমি আসলে কোনো টাইটেলে আনকমফর্টেবল ফিল করি না। আমার মনে হয় যে মানুষ হিসেবে রাজনৈতিক ক্ষেত্রে এবং আমাদের যে এন্টারটেইনমেন্ট সেক্টর আছে, উভয় জায়গাতেই যদি আমি রাজত্ব করতে পারি তা তো খারাপ না। এই মুহূর্তে আপনি আসলে ব্যস্ত সময় পার করছেন কি নিয়ে? উপস্থাপিকা হিসেবে, না অভিনয় জগৎটাকে নিয়ে, না রাজনীতিতে এখন বেশি সরব দেখা যাচ্ছে আপনাকে? আপনি ব্যক্তিগতভাবে কোথায় ব্যস্ত বেশি? ব্যক্তিগতভাবে আসলে আমি যেখানে সবচেয়ে বেশি ব্যস্ত থাকি সেটা হচ্ছে দুইটা জায়গা। একটা হচ্ছে আমার যে বিউটি প্যাজেন্ট অর্গানাইজেশনগুলো আছে। আপনারা জানেন যে গত 3 বছর ধরে আমি মিস বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে কাজ করছি। সো আমাদের অলমোস্ট 10টা আন্তর্জাতিক অর্গানাইজেশনে আমি ন্যাশনাল ডিরেক্টর হিসেবে সার্ভ করি। তো সেগুলোর অনেক ন্যাশনাল পর্যায়ে কাজ থাকে এবং এই যে বাংলাদেশের একজন প্রতিনিধি নির্বাচন করে তাকে আন্তর্জাতিকভাবে পাঠানো, তার গ্রুমিং, তার এক্সপেন্সেস, এটা অনেক ব্যয়বহুল একটা কাজ। তো সেই জায়গাগুলোর আসলে আর্থিক যোগান দেয়া কিংবা তাদেরকে এই যে আন্তর্জাতিক সেক্টরগুলোর সাথে সমন্বয় করানো, এটা আসলে অনেক পরিশ্রমের একটা কাজ। তো ওটাই দেখা যায় আমার ম্যাক্সিমাম এনার্জি অ্যান্ড টাইম নিয়ে নেয়। আর আরেকটি যে কাজে আমি অনেক বেশি আমি মনে হয় যে অকুপাইড থাকি সেটা হচ্ছে লেখা। সো আমি অনেক দীর্ঘ সময় ধরে একজন ঘোস্ট রাইটার হিসেবে কাজ করছি, লিখছি বিভিন্ন পলিটিশিয়ান, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল দুই জায়গাতেই। অনেক নামী রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের লেখা দেখা যায় আসলে আমি লিখে দিই কিন্তু তাদের নামে পাবলিশ হয়। তো এটা আসলে মানসিকভাবে অনেক এনার্জি নিয়ে ফেলে। তো এই দুইটা জায়গায় আসলে আমার সারাদিনের সময় ব্যয় হয়। তার বাইরে এই নেক্সট ফিউ মান্থস আমি হয়তো চেষ্টা করব যে মেয়র ইলেকশনটায় যতটুকু সম্ভব কন্ট্রিবিউট করার। সামনে মেয়র নির্বাচনের কথা বললেন, আপনি হয়তো দক্ষিণ সিটি থেকে মেয়র নির্বাচনে অংশগ্রহণ করবেন জানিয়েছেন। এর আগে দক্ষিণ উত্তর এখনো ইটস আনডিসাইডেড, বাট লেটস সি। এখনো পর্যন্ত ঠিক করতে পারেন না, আমার যে দল থেকে আমি জাতীয় নির্বাচন করেছি তারাও শুরুতে বলেছিল যে ঢাকা 17 থেকে নির্বাচন আমার জন্য বেশি প্রপার হবে। তাদের একটা ধারণা হচ্ছে, যদিও আমি ঢাকা 8-এ জন্মগ্রহণ করেছি এবং বড় হয়েছি, আমি ভোটারও আসলে এই জায়গার, বাট যেহেতু আমার কর্মক্ষেত্র এবং জীবনের লাস্ট মেনি ইয়ার্স আমি দেখা গিয়েছে যে আসলে ঢাকা 17-র ওই জায়গাটায় বেশি সময় স্পেন্ড করেছি। তো ওদের একটা ধারণা হচ্ছে ওই দিকের মানুষের সাথে আমার মাইন্ডসেট বা লাইফস্টাইল বেশি ম্যাচ করবে। তো এটা নিয়ে আমরা এখনও একটু দ্বিধাদ্বন্দ্বে আছি যে আসলে সবচেয়ে পারফেক্ট কোন সাইডটা হবে। বাট মেয়র নির্বাচন করছি এটা কনফার্ম। হ্যাঁ, নির্বাচনের মাধ্যমে আপনার রাজনীতিতে আসা, এক প্রকারের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে আপনার অংশগ্রহণ, সেখানে ভোটের ফলাফল যাই হোক না কেন, আপনার জার্নিটা আসলে কেমন ছিল? এই যে রাজনীতিতে আসা, নির্বাচন করা, এই জার্নিটা কেমন ছিল? আমরা আসলে বলি যে মূল ধারার রাজনীতিতে প্রবেশ এটা, তবে রাজনীতিতে আসলেই কারো আসা বা যাওয়ার কোনো স্কোপ নেই। আপনি রাজনীতি বিষয়টা যদি আসলে বুঝতে পারেন তাহলে এটা আসলে প্রত্যেকটা মানুষেরই জীবনের একটা অংশ। সে হয়তো অ্যাক্টিভলি পার্টিসিপেট করে না,
কখনো কখনো সে ওই দুধ ভাতের মতো আচরণ করে মানুষ, কখনো সে হ্যাঁ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, কিন্তু ইটস পার্ট অফ লাইফ। কারো পক্ষে রাজনীতির বাইরে অবস্থান করা সম্ভব না পৃথিবীতে। তবে এখন যে দলীয় রাজনীতি বা নির্বাচনে অংশগ্রহণ কিংবা বাংলাদেশের মেইন স্ট্রিম যে পলিটিশিয়ানস আছে তাদের একটা অংশ হয়ে একেবারেই দেশ পরিচালনায় কন্ট্রিবিউট করার প্রচেষ্টা, সেটা হয়তো প্রথম। তো সেই ক্ষেত্রে আমি যে শিক্ষাটা নিয়েছি এবারে নির্বাচন থেকে, সেটা হচ্ছে দেশ পরিচালনার রাজনীতি এবং ইলেকশন জেতার কৌশল দুইটা খুব খুব ডিফারেন্ট। কারণ দুইটা যদি একই হতো তাহলে এই যে এত বছর ধরে আমরা কমপ্লেইন করি যে নির্বাচনে জয়ী হয়ে কেন স্বচ্ছ জনপ্রতিনিধি আসে না, কিংবা যাদের নিয়ে সারা বছর আমরা কমপ্লেইন শুনি যে ওই লোক আমাদের এই এরিয়ার ক্ষতি করছে, তাহলে সে কেমন করে সেই এরিয়ায় নির্বাচনে জিতে জনপ্রতিনিধি হয়। সো আপনি বুঝতেই পারছেন যে জেতার কৌশল আর দেশ পরিচালনার রাজনীতি খুবই ভিন্ন বিষয়। তো আমার যে শিক্ষাটা ছিল সেটা হচ্ছে হয়তো অনেকটা বাধ্য হয়েই আমাকে কিছু কাজ জেতার জন্য করতে হবে, যেটা হয়তো আমার চোখে আনএথিক্যাল কিংবা ইলিগাল। বিকজ একেবারেই ক্লিন পলিটিক্স বা সংস্কারের রাজনীতির যে প্রতিচ্ছবি আমি এবার মানুষকে দেখানোর চেষ্টা করেছি, যে প্রতিপক্ষকে আক্রমণ না করে কিংবা প্রতিপক্ষকে সাধুবাদ জানিয়ে কিংবা কোনো ধরনের পরিবেশের ক্ষতি না করে, কোনো পোস্টারিং ব্যানার না করে গঠনমূলক আলোচনার যে রাজনীতি, সেটা দিয়ে আসলে নির্বাচন জেতা বাস্তবিক অর্থেই সম্ভব না। এবং নির্বাচনে জেতার কারণে হয়তোবা আপনার এমন অনেক ধরনের প্রচারণা করতে হবে যেটা একজন রাজনীতিবিদ হিসেবে আমি নিজে সমর্থন করি না। মিস বাংলাদেশ হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন, সেখান থেকে বিশ্বমঞ্চ থেকে রাজনীতিতে আসা, সাময়িক সময়ের জন্য না বড় কোনো পরিকল্পনা নিয়ে রাজনীতির মাঠে আসা? টু বি ফ্র্যাঙ্ক উইথ ইউ, আমার মিস বাংলাদেশের যে জার্নিটা, এটা শুরু থেকেই ছিল একটা কূটনৈতিক এন্ডেভার, একটা ডিপ্লোম্যাটিক এন্ডেভার। কারণ আমরা সহজাতভাবে যেটা মনে করি যে কোনো একটা আন্তর্জাতিক প্রতিযোগিতা হচ্ছে শুধু এন্টারটেইনমেন্ট। এখন এটা আপনি স্পোর্টসও দেখতে পারেন ছেলেদের জন্য, ক্রিকেট, ফুটবল, আমরা যত ধরনের স্পোর্টিং কম্পিটিশন দেখি ওয়ার্ল্ড ওয়াইড, এগুলো সবই কিন্তু আসলে এক ধরনের পাবলিক ডিপ্লোমেসি। সেটার মূল লক্ষ্য কখনোই শুধুমাত্র সেই গেম বা কম্পিটিশনটার মধ্যে সীমাবদ্ধ না। এটা অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, আন্তর্জাতিক কমিউনিকেশনের ক্ষেত্রে অন্য দেশের সাথে একটা বিশাল কালচারাল এক্সচেঞ্জ, একটা বিশাল ডিপ্লোম্যাটিক কোলাবোরেশন। সো আমার যে সৌন্দর্য প্রতিযোগিতার ক্ষেত্রে পদচারণা, সেটা কখনোই শুধুমাত্র শোবিজের কাজ ছিল না। এবং এই কারণেই কিন্তু পরবর্তীতে ওই মিডিয়াতে মডেলিং, অ্যাক্টিংয়ে না গিয়ে আমি যেই প্রতিযোগিতা থেকে জিতে এসেছি সেই প্রতিযোগিতারই চেয়ারম্যান এবং ন্যাশনাল ডিরেক্টর হিসেবে কাজ করার দায়িত্বটা নিয়েছি। তো সেই যে লং টার্ম গোল, যে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক ভাবমূর্তি এবং আমাদের যে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং, এটাকে পজিটিভ করার যে আমার প্রচেষ্টা ছিল, আমার মনে হয় সেটা রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ করলে আরও অনেক বেশি মজবুত করা সম্ভব। কারণ আমি যখন প্রচেষ্টা করেছি একজন সাধারণ নাগরিক হিসেবে, তখন দেখা গিয়েছে যে আমার সাফল্যতে অনেক মানুষের অনেক ধরনের ঈর্ষান্বিত রিয়াকশন এসেছে। কিংবা আপনি যখন এই সফট পাওয়ার ডেভেলপ করার চেষ্টা করেন, যাদের হাতে হার্ড পাওয়ার থাকে তারা এটা বিভিন্নভাবে বিঘ্ন করার চেষ্টা করে। এবং সরাসরি রাজনীতির অংশ না হয়ে আপনি যখন আন্তর্জাতিক জায়গায় একটা ভালো রেসপেক্টেবল পজিশনে চলে আসেন, এটা নানাভাবে আমাদের সমাজে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হয়। এবং আমি শুধু নারী বলেই ফেস করছি আমার মনে হয় সেটা সত্য না। আমার জায়গায় যদি কোনো পুরুষও হতো, সেও প্রশ্নবিদ্ধ হতো। এবং একটা দীর্ঘ সময় আমরা দেখেছি যে আমাদের প্রফেসর ইউনুসও প্রশ্নবিদ্ধ হতো যে ব্যাপার কি, রাজনীতির বাইরের লোক হয়ে কেন তিনি আন্তর্জাতিকভাবে এত সমাদৃত হচ্ছে। সো ওই আমাদের দেশে সফট পাওয়ার, হার্ড পাওয়ার রিপ্রেজেন্টেটিভদের মধ্যে এক ধরনের ক্ল্যাশ হয় ফর হোয়াট এভার রিজন। যদিও উচিত আমাদের একসাথে কাজ করার। ইন দ্য লং রান আই থিঙ্ক যে আমি এটাকে কোনো ট্রান্সফরমেশন বা ভিন্নতা হিসেবে দেখি না। আই এম ট্রাইং টু ক্রিয়েট আ মার্জ বিটুইন পলিটিক্স অ্যান্ড অলসো মাই অ্যাডভোকেসি।
বিশ্বমঞ্চে প্রতিযোগিতায় অংশ নেওয়া, তারপরে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ, দুটি পর্যায়ে ছিলেন। একজন নারী হিসেবে বাংলাদেশের মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে বিশ্বমঞ্চে এবং মিডিয়া এবং বাংলাদেশের রাজনীতি কেমন ছিল আপনার জন্য? ওয়েলকামিং ছিল না কোনো বাধা পেয়েছে? আমার কাছে মনে হয় রাজনীতির থেকে আই পার্সোনালি ফিল যে বিউটি কন্টেস্ট অনেক বেশি ডিফিকাল্ট। যেমন রাজনীতির রাজপথ বলুন বা স্বাভাবিক চলাফেরা বলুন, আমি একটা ফ্ল্যাট স্যান্ডেল পরে বের হয়ে যেতে পারছি। এই যে আপনাদের সাথে এখন সাক্ষাৎকার দিচ্ছি, আমি আমার নিজের কমফোর্ট অনুযায়ী কোনো মেকআপ ছাড়াও চলে আসতে পারছি। আমাকে যদি যত বেশি একজন নারী হিসেবে আপনাকে আগলি লাগবে, নন গ্ল্যামারাস লাগবে, তত মানুষ আপনাকে সিরিয়াসলি নেবে রাজনীতির জায়গায়। আর বিউটি কন্টেস্ট হচ্ছে একটা, যদিও আমরা এখন মনের সৌন্দর্যে বিশ্বাসী, বাট তারপরও সেখানে অ্যাটলিস্ট 20% হচ্ছে আপনার বাহ্যিক সৌন্দর্য। হ্যাঁ, তো সেই 20%-এর ফিল আপ করতে গিয়ে আমরা দেখি আমরা 8 থেকে 12 ইঞ্চি লম্বা হিল পরে সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 12, 13, 14, মাঝে মধ্যে এমনও হয় 18-20 ঘন্টা শ্যুট অ্যান্ড প্র্যাকটিস হচ্ছে। সো সেটা আসলে শারীরিকভাবে অমানবিক পরিশ্রমের কাজ সত্যি যেটা। এবং আপনি যখন 80-90টা দেশের নারীকে এক জায়গায় আনেন, এক একটা দেশের এক এক রকম ভাবভঙ্গি, এক এক রকম কালচারাল প্রেফারেন্স, এক এক ধরনের ইগো মাইন্ডসেট, সেটা আসলে হ্যান্ডেল করা ইজ নট অ্যান ইজি টাস্ক, টু বি অনেস্ট। এবং আমরা বাংলাদেশের মানুষ অনেক সময় ভাবি যে বিদেশিরা মনে হয় সবাই খুব হেল্পফুল, ফ্রেন্ডলি। আপনি 1-2 দিন হয়তো সামাজিকভাবে সাক্ষাৎ করলেন, সবাই সবাইকে ভদ্রতা দেখায়, বাট দে আর এক্সট্রিমলি কম্পিটিটিভ। আসলেই যদি আপনি তাদের সাথে প্রতিযোগিতা করতে চান যে আমাদের মধ্যে কে বেটার বা কে জয়ী হবে, সেক্ষেত্রে তারা ভয়ঙ্করভাবে কম্পিটিটিভ, মানে দে আর অন আ ডিফারেন্ট লেভেল। সেই জায়গায় আমার কাছে মনে হয় যে অ্যাটলিস্ট পলিটিক্যাল ফিল্ডে, যেহেতু সবার একটা আলটিমেট স্বচ্ছ গোল থাকে যে আমরা আমাদের দেশের স্বার্থেই কাজ করছি, তো সেখানে গ্রহণযোগ্যতা পাওয়া একটু সহজ। আর একটা জিনিস আসলে পলিটিক্যাল এবং বিউটি সেক্টর সব জায়গাতেই, স্পেশালি দেশের বাইরে একই, সেটা হচ্ছে বাংলাদেশিরা অনেক ভয়ঙ্করভাবে রেসিজমের শিকার হয়। এটা হয়তো এখনকার এডুকেটেড সোসাইটিতে কেউ ডিরেক্টলি বলবে না যে তোমার গায়ের রঙের জন্য বৈষম্য। অনেকে ভাবে রেসিজম মানে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আসলে কিন্তু রেসিজম শুধু সাদা চামড়া কালো চামড়ার উপর ডিপেন্ডেন্ট না, ইটস ডিপেন্ডেন্ট অন উইথ সোসাইটি ইউ বিলং টু, কোন দেশের কোন স্টেটাস থেকে সে বিলং করছে। ইট ইজ পার্ট অফ ক্লাসিজম আর কি। তো সেই জায়গায় বাংলাদেশের ভাবমূর্তি এখনও অনেক দুর্বল আন্তর্জাতিক ক্ষেত্রে। অনেক সময় দেখা যায় পলিটিক্স হোক বা এনভায়রনমেন্টাল সেক্টর হোক, অ্যাডভোকেসি সেক্টর হোক, এন্টারটেইনমেন্ট সেক্টর হোক, অনেক মানুষ মনে করে আচ্ছা সে তো খুব স্মার্ট, খুব সুন্দর কথা বলে, ঠিক আছে তার সাথে একটা কানেকশন রাখি। তারপর যখন এসে শুনে বাংলাদেশি, তখন তাদের কাছে মনে হয় ধুর, ওর সাথে কানেকশন রেখে কী হবে। অবভিয়াসলি অ্যান ইউরোপিয়ান কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ উড নট থিঙ্ক যে বাংলাদেশের কারোর সাথে তার কর্মক্ষেত্রে কোনো বেনিফিট বা উন্নতির জন্য যোগাযোগ রাখার কোনো প্রয়োজন আছে। তারা আমাদের দেশকে মনে করে যে ডোনেশন চেতে যায় আন্তর্জাতিক জায়গায়। তো এই জায়গাগুলোতে অনেক পরিবর্তন আনার প্রয়োজন আছে। সো আপনার কাছে তারপরে রাজনীতি থেকে মিডিয়া জগৎ বা ফ্যাশন ওয়ার্ল্ডে ওয়েলকামিংটা বেশি ছিল? আমার কাছে মনে হয়েছে যে মিডিয়া ক্ষেত্রে আমার মনে হয় অনেক বছর লেগেছে নিজের জায়গা তৈরি করতে। আমি 2020 সালে যে জিতেছি মিস বাংলাদেশ হিসেবে, তার আগেও আমার অনেক ফেইলড অ্যাটেম্প্ট ছিল। অনেক সময় মানুষ প্রথম অ্যাটেম্প্ট দেখে একটা মানুষের ভবিষ্যৎ বলে দেয়। আমি যদি সেই প্রথমবার যখন আমি হেরে যেতাম, আমার হাইট হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি থেকে একটু কম। সো ওই সৌন্দর্যের জায়গায় আমি যেহেতু বলেছি 20% বাহ্যিক সৌন্দর্য থাকে, তাদের একটা মন মানসিকতা হচ্ছে 5 ফুট 4 ইঞ্চের মানুষ সবাই হচ্ছে খাটো, হ্যাঁ, তারা কোনোভাবেই সুন্দরী না। তো সেই আমি যে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছি, তাদের 20 বছরের হিস্ট্রিতে কখনোই আমার চেয়ে শর্ট কিংবা আমার ওই 5 ফুট 4 ইঞ্চির নিচে কোনো প্রতিযোগীকে তারা আন্তর্জাতিকভাবে গ্রহণ করেনি। আমার ক্ষেত্রে এসে প্রথমবার তাদের কাছে মনে হয়েছে যে না, এই কয়েক ইঞ্চি উচ্চতার ব্যবধানের জন্য আমরা একজন ভালো পার্টিসিপেন্ট হারাতে চাই না। সো আমাকে তারা অ্যাকসেপ্ট করেছে, আলহামদুলিল্লাহ। তো ওই যে
অ্যাকসেপ্টেন্স, যে হাইট ব্যারিয়ারটা আমাকে ভাঙতে হবে, এটা ভাঙতে আমার অনেক বছর সময় লেগেছে। কারণ মানুষ আপনাকে বাছ বিচার করার আগেই দেখে, নাম্বার দেখে, নো ডিসকোয়ালিফাইড, ইউনো। সো সেই জায়গায় আমি একদিন আগে নমিনেশন নিয়ে, একদিন আগে দলীয় নমিনেশন নিয়ে, একদিন পরে হচ্ছে আমার নির্বাচনের অ্যাপ্লিকেশন দিয়ে সেখানে যে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছি নির্বাচনে, এবং অবশ্যই আমার ভোট ব্যাংক যথেষ্ট ভারী ছিল, যে কারণে অনেক হেভিওয়েট প্রার্থীরাও নিজ উদ্যোগে আমাকে দেখা গেছে অনেক সম্মানিত করেছেন। তো এই জিনিসটা যত দ্রুত হয়েছে, আপনিও বুঝবেন যে মিডিয়ার ক্ষেত্রে কোনো নারী বা পুরুষেরই এত দ্রুত উচ্চতায় যাওয়া সম্ভব না। এখন মেঘনা আলমের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চাচ্ছিলাম, পরিবারে কে কে আছে আপনার? আমার পরিবারে আমার বাবা মা আছেন। আমার বাবা একজন কমিউনিস্ট লিডার এবং তিনি ফার্মার্স রাইটস নিয়েও কাজ করেন। উনি 8টি বাম সংগঠনের আহ্বায়ক। এবং আমার মা আছেন। আমার মাকে আমরা গৃহিণী হিসাবেই পরিচয় করাই, কিন্তু তার অনেক ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে। এবং আমরা 4 বোন। আমার ইমিডিয়েট ছোট বোন হচ্ছে ডক্টর। তারপর আমার আরেকটা ছোট বোন আছে, সে LLM করেছে এবং লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে কাজ করছে। আর একদম ছোট যে, সে কলেজে পড়ছে। আপনাকে নিয়ে নানা সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিতর্ক দেখতে পাই, এবং কারণ হিসেবে আসলে আপনি কি দেখছেন একজন নারী হিসেবে সক্রিয় জীবনে অতিরিক্ত নজর কাড়ে বলে মনে হচ্ছে? I think বিতর্ক, রাজনীতি, these are very very heavy words. হ্যাঁ, এটা আমাদের জন্য অনেক আনফর্চুনেট, দুঃখের বিষয় যে এত সুন্দর এবং এত সম্মানিত শব্দগুলোকে আমরা নেগেটিভ অর্থে ব্যবহার করি। I think I love debates. আমাকে নিয়ে যদি মানুষের মধ্যে ডিবেট হয়, সত্যিকার অর্থে ডিবেট বলতে কি, যুক্তি তর্কের যে এক্সচেঞ্জ, আমার মনে হয় সেটা তো ওয়ান্ডারফুল ইফ দ্যাট কুড হ্যাপেন। কিন্তু সেটা হয়তো খুব সীমিত প্রসারে হয়। তার চেয়ে যেটা বেশি হয় সেটা হচ্ছে কিছু অসাধু সাংবাদিক অনেক সময় দেখা যায় ভিউ ব্যবসা করার জন্য খুঁজে খুঁজে একটা অদ্ভুত নিউজ করে বসে। এবং আমার একটা ভালো সাইবার সেল আছে, এবং এখনও আলহামদুলিল্লাহ সরকারি ক্ষেত্রে যে থানা পুলিশরা আছে, স্পেশালি ইলেকশনের পর থেকে তারা অনেক বেশি সক্রিয় আমার বিষয়ে। সো অনেকটা জিনিস আমি চেষ্টা করলে কিন্তু বা বললে সম্ভব যে আমাকে নিয়ে করা যে ভুয়া কন্টেন্টগুলো আছে তারা সাইবার সিস্টেমে সেগুলো রিমুভ করে ফেলবে। কিন্তু সেটা করলে হয় কি, যে যারা এটা আপলোড করছে তাদের পেজগুলো ক্ষতিগ্রস্ত হয়, তাদের মনিটাইজেশন চলে যায়, এবং একটা আইনি পদক্ষেপ নিলে তো শাস্তি, জরিমানাও হবে। তো আমার কাছে তখন মনে হয়, সত্যি যেটা আমার কাছে মনে হয় যে রোজা রমজানের দিন এটা সাদকা হিসেবে দান করে দেন। কারণ আপনাকে নিয়ে পজিটিভ নেগেটিভ যাই হোক, পাবলিসিটি তো হচ্ছে, তাই না? তো সেটা একদিক থেকে আমি এনজয় করি সত্যি বলতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে এই ধরনের কন্ট্রোভার্সি তো দেখতে পাই, এটা কি নারীদেরকে কেন্দ্র করে কি বিশেষ বেশি হয় কিনা? আপনার কি মনে হয়? আপনি দীর্ঘদিন যাবত যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম, মিডিয়া ব্যক্তিত্ব এবং রাজনীতিতে এসেছেন, এটা আসলে ইম্প্যাক্টটা আসলে আমাদের সমাজে নারীদের ওপর কীরকম পড়ছে? আমার কাছে এটা জেন্ডার বেসড ভায়োলেন্স মনে হয় না। আমার কাছে মনে হয় যে আপনি পৃথিবীর যেই জায়গাতেই যান, যে দুর্বল তার উপরে সবলের আক্রমণ করার একটা টেন্ডেন্সি থাকে, এটা নারী হোক পুরুষ হোক যেই হোক। আমার কোনো এক অজানা কারণে মানুষ ধরে নেয় যে যারা নারী তারা হয়তো কিছুটা দুর্বল। আমার ক্ষেত্রে সেটা একেবারেই সত্যি না, বাস্তব যেটা। কন্ট্রোভার্সিকে আমি আগেই বলেছি যে যে কোনো কন্ট্রোভার্সিকে আমি সত্যিকার অর্থে পজিটিভলি নেই। আমার যদি আজকে নিজেকে ফেমাস করানোর কিংবা আলোচনায় রাখার জন্য নিজস্ব কোনো প্রচেষ্টা থাকতো, তাহলে হয়তো আমাকে অনেক অনেক লাখ কোটি টাকা দিয়ে মিডিয়াকে হ্যাপি রাখতে হতো বা স্পেন্ড করতে হতো। এই যে দেখুন, আমার বাসায় আমি চেষ্টা করি লিমিটেড রাখার, কিন্তু দেখা যায় এমন হয়ে যায় 20-25 সাংবাদিক ভিড় করে ফেলে, যে তখন আমার উল্টা বিল্ডিংয়ের ম্যানেজমেন্টের সাথে কথা বলতে হয় যে এত মানুষ অ্যাকোমোডেট করা পসিবল না। এটা যে হচ্ছে, এবং একেবারেই হচ্ছে বিনা পয়সায় এই মানুষগুলো এনগেজড হচ্ছে, তো এটা তো আমার মনে হয় ফর এনি পাবলিক পারসন ইটস আ গ্রেট অ্যাচিভমেন্ট। এবং আজকে
আমি মনে হয় একেবারেই সততার সাথে বলতে পারবো যে আজ পর্যন্ত একজন সাংবাদিক ক্লেম করতে পারবে না যে তাকে আমি 1 টাকাও দিয়েছি কোনোভাবে। হ্যাঁ, সো এটা আমি আব্বাস সাহেবের সাথেও কথা বললাম। হ্যাঁ, মির্জা আব্বাস সাহেবও বলছেন যে মিডিয়াতে তার লাখ লাখ টাকা খরচ হয়। হ্যাঁ, যেটা এই বছর পাটোয়ারি তার জন্য সুবিধা করে দিয়েছেন। সো আমি সেটা নিয়ে ভাবলাম যে এত বিজ্ঞ অভিজ্ঞ পার্সনদেরকেও আসলে এত বছর রাজনীতির পরে এই জায়গাগুলো এত খরচ করতে হয়, সেখানে আমাকে নিয়ে কন্টেন্ট বানিয়ে যদি মানুষের মিলিয়ন মিলিয়ন ভিউ হয় এবং তারা সে কারণে একেবারেই বিনা পয়সায় আমাকে নিয়ে সবসময় নিউজ করতে চায়, আই ডোন্ট থিঙ্ক দিস ইজ আ ব্যাড থিং, আই থিঙ্ক ইটস ভেরি পজিটিভ। এখানে কি নারী হিসেবে তাহলে বিশেষ কোনো অ্যাডভান্টেজ পাচ্ছেন বলে মনে হয়? নো, নট এট অল। ইনফ্যাক্ট পুরুষ হিসেবেও বিশেষ অ্যাডভান্টেজ পাওয়ার সুযোগ নাই। ইফ ইউ আর ওয়ার্দি অফ বিং ইন দ্য নিউজ, ইউ আর গোনা বি অন দ্য নিউজ। এবং এটার আমরা আমাদের পৃথিবীতে অনেক অনেক পপুলার বা ফেমাস পুরুষও দেখি, তাদেরকে নিয়েও অসংখ্য কন্ট্রোভার্সি। আপনার কন্ট্রোভার্সি কাকে নিয়ে নাই? এবং আল্লাহ মাফ করুক, আল্লাহ রহমত বর্ষণ করুক, আমাদের পৃথিবীর সেরা মানব যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পক্ষেও সম্ভব না যে পৃথিবীর প্রতিটা মানুষ তার ব্যাপারে ভালো কথা বলবে। এবং মানুষ তো আপনি বাদই দেন, আমাদের পৃথিবীতে সৃষ্টিকর্তাকে নিয়ে হাজার রকমের মতামত আছে। তো সেখানে আমি একজন সাধারণ মানুষ, তাও পৃথিবীর এত দেশের মধ্যে আল্লাহ আমাকে বাংলাদেশি হিসেবে জন্মগ্রহণ করিয়েছে। তো ওই বিশ্বের বিশাল জায়গাতে আমরা খুবই সামান্য ছোটোখাটো প্রাণী। আমার মনে হয় এগুলো নিয়ে অনেক বেশি চিন্তার কোনো কারণ নেই। সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আপনার একটি বিতর্কিত ঘটনা রয়েছে, যার পরিপ্রেক্ষিতে আপনাকে গ্রেপ্তারও করা হয়েছিল। এই ঘটনাটা আসলে কি আপনার দিক থেকে কীভাবে ব্যাখ্যা করেন? আমাকে কোনোদিনও গ্রেফতার করা হয়নি, আমাকে কখনোই রিমান্ডে নেওয়া হয়নি। এগুলো যারা নিউজ করেছে তারা কোথায় পেয়েছে তারাই জানে। বিকজ গ্রেফতার করার জন্য কিছু প্রশাসনিক উদ্যোগ লাগে, যেগুলো আমার বেলায় কখনোই হয়নি। এবং আমাদের আইন উপদেষ্টাও বলেছেন যে আমাকে উঠিয়ে নিয়ে যাওয়ার প্রসেসটা 100% বেআইনি ছিল। তো এটাকে আপনি অপহরণ, অ্যাবডাকশন, কিডন্যাপিং, অনেকভাবে অনেক কিছু বলতে পারেন, গ্রেফতার বলতে পারেন না। যারা আমার এই জিনিসটা প্ল্যানও করেছে, তখনকার সময়ের যে ডিবি হেড ছিলেন, তিনিও আপনারা জানেন যে পরবর্তীতে তাকে পরিবর্তন করে দেওয়া হয় এবং তিনি নিজেও পার্সোনালি আমার বাবাকে রিচ করে আমার পরিবারের কাছে ক্ষমা প্রার্থী হয়েছেন। তো এটা নিয়ে আর বিতর্কের কোনো সুযোগ থাকে না। মেঘনা আলম সম্পর্কে এমন কি আছে যা এখনো সাধারণ মানুষ জানে না? আপনার স্বপ্ন, আপনার পরবর্তী লক্ষ্য কি? আমার জীবনের একটাই স্বপ্ন, এবং আমি এটা অনেকবার অনেক জায়গায় বলেছি। আই হোপ যে এতদিনে মানুষের মুখস্থ হয়ে গেছে। সেটা হচ্ছে আমার একটাই স্বপ্ন, আমাকে আমার পৃথিবীতে মাথা উঁচু করে বাঁচার জন্য কোনো বিশাল প্রভাবশালী মানুষ, কোনো ওয়ার্ল্ড ফেমাস সেলিব্রিটি কিংবা নোবেল বিজয়ী হওয়ার প্রয়োজন যেন না হয়। আমার স্বপ্ন আমার বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, আমি বাংলাদেশি, আমার যে বাংলাদেশের পাসপোর্ট, এটা নিয়েই সম্মানের সাথে মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা রেখে চলতে পারবে। সেই দেশ এবং দেশের সংস্কার গঠন করাই হচ্ছে আমার একমাত্র আলটিমেট স্বপ্ন। এবং আমাদের দেশেও এখন যারা রাষ্ট্র পরিচালনা করে কিংবা যারা বলে যে আমরা আন্তর্জাতিক জায়গায় সমাদৃত, তাদের একমাত্র কারণ হচ্ছে তারা কেউই বাংলাদেশের পাসপোর্ট, বাংলাদেশের পরিচয় বহন করে না। এখনও বলতে লজ্জা লাগে, আমাদের দেশের পররাষ্ট্র যারা দেখছেন, শুধু পাসপোর্টের কথা বাদই দেন, তাদের নামও পরিবর্তন হয়ে যায় দেশের বাইরে গেলে। হ্যাঁ, সেখানে গিয়ে তারা এক বিদেশি নাম ব্যবহার করে, দেশে আসলে আবার দেশীয় নাম ব্যবহার করে। তো এই যে মানে লজ্জার জায়গায় বাংলাদেশি পরিচয় চলে এসেছে পৃথিবীতে, এই জায়গাটা পরিবর্তন করাই হচ্ছে আমার একমাত্র আলটিমেট লক্ষ্য। আর আমার বিষয়ে জানে না যদি আমি বলি, আমি দেখি আমাকে আলোচিত মডেল বলে। হ্যাঁ, এখন ইটস ভেরি নাইস, আমাকে দেখে যদি মানুষের বিশ্বাসযোগ্য মনে হয় যে মডেল, এবং শুধু বাংলাদেশের না, আমি দেখেছি ফ্রান্স, ইন্ডিয়া, মিডল ইস্ট, অনেক জায়গায় নিউজ হয়েছে যে ফেমাস মডেল। তো তার মানে বিশ্বের অনেক মানুষের কাছে আমাকে একজন মডেলের মতো সুন্দর মনে হয়। সো থ্যাঙ্কস টু অল অফ দেম। বাট আমি উপস্থাপনা করেছি, আমি বাংলাদেশের কিছু টেলিভিশন চ্যানেলে উপস্থাপনা করতাম, তারপরে হচ্ছে আপনাদের কিছু অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মেও অনেকগুলো মাস আমি উপস্থাপনার কাজ করেছি, এবং অনেক ইভেন্টে, কর্পোরেট ইভেন্টে,
রাজনৈতিক ইভেন্টে আমার দীর্ঘ সময় ধরে উপস্থাপনা এবং ইন্টারপ্রিটেশন অনুবাদ করার কাজ আমি করতাম। তো এই জায়গাগুলো অনেকের জানা নেই, তো মনে হয় আলোচিত মডেল না হয়ে আলোচিত উপস্থাপিকা হলে আরও বেশি বাস্তবসম্মত হতো। সর্বশেষ প্রশ্ন, আন্তর্জাতিক নারী দিবস হিসেবে বাংলাদেশের নারীদের উদ্দেশ্যে আপনার বার্তা কি থাকবে? বাংলাদেশের নারীদের উদ্দেশ্যে আমি বলবো যে নিজেকে কখনোই বক্সড করে ফেলবেন না, হ্যাঁ, যে একটা নির্দিষ্ট বক্সে ফেলা যে আমি নারী এই জন্য আমার এই সীমাবদ্ধতা, আমি নারী তাই বলে আমাকে ওই কাজটা করতে হবে, এইভাবে করে নিজেকে ট্যাগ করা উচিত না। সমাজ ব্যবস্থাটা এমন, যার হাতে ক্ষমতা থাকে তার সব কিছুই নর্মাল। যার হাতে ক্ষমতা থাকে সে যেই পোশাক পরে সেই পোশাকই ফ্যাশন, যার হাতে ক্ষমতা থাকে সে যেই কাজই করে সেই কাজই ফান, সে যেই কথা বলে সেটা ইন্সপিরেশন। আপনি যখন ক্ষমতাচ্যুত হবেন বা সাময়িকভাবেই দুর্বল হবেন, তখন আপনি যদি হাজারটা ভালো কথাও বলেন, মানুষ আপনার ভালো কথা শুনবে না, মানুষ সেটার একটা খারাপ ইন্টারপ্রিটেশন বের করবে। এবং একজন পাওয়ারলেস পার্সনের ব্যাপারে সব ধরনের কথাকে মানুষ বলবে গসিপ, স্ক্যান্ডাল, কন্ট্রোভার্সি, ডিবেট, এই সেম জিনিসগুলাই, হ্যাঁ, আপনার ক্ষমতায় যাওয়ার 1 মাস কেন 2 দিন সময়ও লাগবে না, যখন সেম জিনিসগুলো অন রিপিটেশন মানুষ বলবে ইন্সপিরেশন, ট্রান্সফরমেশন, হ্যাঁ, গ্লোবাল আইকন, বাংলাদেশের মোস্ট সেলিব্রেটেড পারসন। সো এই যে চেঞ্জ অফ ট্যাগ, আমার মনে হয় নারীদের সবসময় মাথায় রাখা উচিত যে আমাকে মানুষ হিসেবে সামর্থ্যবান হতে হবে, ফিনান্সিয়ালি, ইকোনমিক্যালি, সোশ্যালি সব জায়গায় স্পেস নিতে হবে। এবং আমি নারী হই, পুরুষ হই, আমি গরিব হই, ধনী হই, আমি যেই পরিবার থেকেই হই, আমার এক্সকিউজ, সীমাবদ্ধতাগুলো না দেখে কেমন করে আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি, কেমন করে আমি নিজেকে সেই জায়গায় নিয়ে আসতে পারি যে মানুষ আমাকে 2টা কথা বলার আগে অনুশোচনা করবে, চিন্তা করবে যে এটার কনসিকুয়েন্স কী হতে পারে। আমার মনে হয় সেটা নারী পুরুষ উভয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, মাই প্লেজার। দর্শক, এই পর্বে আমাদের সাথে উপস্থিত ছিলেন বর্তমানের আলোচিত রাজনীতি অঙ্গনে বর্তমানে আলোচিত ব্যক্তি এবং একজন আলোচিত মডেল, অভিনয় শিল্পী কিংবা উপস্থাপিকা যাই বললেন এখন মেঘনা আলম। সামনের পর্বে নতুন কোনো অতিথিকে নিয়ে আবার উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সঙ্গেই থাকবেন।